হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্স এবং পাশের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের থার্ড সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমাদের থার্ড সেমিস্টারে যাদের অনার্সের DSCC3 পেপার রয়েছে, এই পেপারে একটু গুরুত্বপূর্ণ প্রশ্নের অ্যান্সার এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের এই পেপারে সাজেশান পোস্ট করে দিয়েছি এবং সাজেশান ধরে ধরে কিন্তু অধিকাংশ প্রশ্নের অ্যান্সারও আমি পোস্ট করতে শুরু করে দিয়েছি। তাই তোমরা যারা নতুন এসেছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং নিত্য নতুন বিভিন্ন আপডেট ও সাজেশান পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করে রাখবে। তাহলে আর বেশি দেরি করছি না, আমি সরাসরি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, এই ভিডিওতে আমি তোমাদের যে প্রশ্নের অ্যান্সারটি শেয়ার করব, প্রশ্নটি হচ্ছে গুপ্ত যুগকে সুবর্ণ যুগ হিসেবে চিহ্নিত করা কতটা যুক্তিযুক্ত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি কিন্তু সাজেশানে তোমাদের এই প্রশ্নটা দিয়েছিলাম, তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নটা নোট ডাউন করবে এবং আগে ভাগে নিজেদেরকে প্রিপেয়ার করে নেবে। এবারে আমি অ্যান্সারটি বলছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নাও। ইতিহাসের পাতায় কিছু সময়কাল বা যুগ তাদের অনন্য বৈশিষ্ট্য বা সামগ্রিক উন্নতির কারণে স্বর্ণাক্ষরে লেখা হয়ে আছে। প্রাচীন ভারতের ইতিহাসে গুপ্ত যুগ তেমনই এক উজ্জ্বল অধ্যায়। এই সময়কে শুধুমাত্র রাজনৈতিক স্থিতিশীলতা বা অর্থনৈতিক সমৃদ্ধির মাপকাঠিতে বিচার করলে হবে না, বরং জ্ঞান বিজ্ঞান, শিল্পকলা, সাহিত্য, ধর্ম এবং সংস্কৃতির অভূতপূর্ব বিকাশের নিরিখেও এর গুরুত্ব অপরিসীম। অনেক ঐতিহাসিক গুপ্তযুগকে সুবর্ণ যুগ হিসেবে আখ্যায়িত করেছেন, কারণ এই সময়ে ভারত জ্ঞান ও প্রজ্ঞার এক নতুন দিগন্তে উপনীত হয়েছিল। এই যুগকে শুধুমাত্র শাসক ও অভিজাতদের যুগ হিসেবে দেখলে ভুল হবে, কারণ এর প্রভাব সমাজের বৃহত্তর অংশে ছড়িয়ে পড়েছিল। পরবর্তী বেলা দেখো, গুপ্তযুগকে সাহিত্যের ক্ষেত্রে এক স্বর্ণযুগ বলা হয়। এই সময় সংস্কৃত ভাষা তার সর্বোচ্চ শিখরে আরোহণ করে। কালিদাস, বরাহমিহির, আর্যভট্ট এবং অমর সিংহের মতো প্রথিতযশা পণ্ডিতরা এই যুগে আবির্ভূত হন। মহাকবি কালিদাসের কালজয়ী নাটক, অভিজ্ঞান শকুন্তলম এবং মেঘদূত, কুমার সম্ভবম, রঘুবংশম আজও বিশ্ব সাহিত্যে এক অনন্য স্থান দখল করে আছে। এই সাহিত্যকর্মগুলো মানব জীবনের গভীর অনুভূতি, প্রেম, প্রকৃতি এবং আধ্যাত্মিকতাকে অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছিল। গুপ্তযুগে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে অসাধারণ অগ্রগতি সাধিত হয়েছিল। গণিত, জ্যোতির্বিদ্যা, চিকিৎসাশাস্ত্র এবং ধাতুবিদ্যার মতো বিষয়ে ব্যাপক উন্নতি ঘটে। আর্যভট্ট, যিনি গুপ্তযুগের একজন অন্যতম প্রখ্যাত জ্যোতির্বিদ ও গণিতজ্ঞ, তিনি আর্যভট্টীয় নামক গ্রন্থের শূন্যের ব্যবহার এবং দশমিক পদ্ধতির ধারণা দেন। এটি আধুনিক গণিতের ভিত্তি স্থাপন করে। তিনি পৃথিবীর নিজ অক্ষে আবর্তনের ধারণা এবং চন্দ্র ও সূর্যগ্রহণের কারণ ব্যাখ্যা করেন, যা সেই সময়ের পরিপ্রেক্ষিতে এক বৈপ্লবিক আবিষ্কার ছিল। বরাহমিহির তার বৃহৎ সংহিতা গ্রন্থে জ্যোতির্বিদ্যা, বাস্তুশাস্ত্র এবং আবহাওয়াবিদ্যার উপর গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন। এছাড়া চিকিৎসাশাস্ত্রেও এই সময় উল্লেখযোগ্য উন্নতি ঘটে। চরক ও সুশ্রুতের কাজ এই সময় আরও বিস্তারিত ও সমৃদ্ধ হয়। শিল্পকলা ও স্থাপত্যের ক্ষেত্রে গুপ্তযুগ এক নতুন দিগন্তের উন্মোচন করে। এই সময় হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্মের স্থাপত্যে এক নতুন শৈলী দেখা যায়। অজন্তার গুহাচিত্রগুলি, যার মধ্যে গৌতম বুদ্ধের জীবনের বিভিন্ন ঘটনা চিত্রিত করা হয়েছে, তা গুপ্তযুগের চিত্রকলার এক অসাধারণ নিদর্শন। এই চিত্রগুলো তাদের রঙের ঔজ্জ্বল্য, সূক্ষ্ম কারুকার্য এবং বিষয়বস্তুর জন্য বিশ্ববিখ্যাত। ভাস্কর্যের ক্ষেত্রে এই সময়কালে এক নতুন ধারা পরিলক্ষিত হয়। মথুরা এবং সারনাথের মূর্তিগুলিতে গ্রিক প্রভাবের পরিবর্তে এক দেশীয় শৈলী প্রাধান্য পায়, যা মানবিক অনুভূতি এবং আধ্যাত্মিকতাকে ফুটিয়ে তোলে। গুপ্ত সাম্রাজ্যের অর্থনৈতিক ভিত্তি ছিল অত্যন্ত মজবুত। কৃষিক্ষেত্রে উন্নতি ছিল এই সমৃদ্ধির প্রধান কারণ। উন্নত সেচ ব্যবস্থা এবং উর্বর ভূমি কৃষিজ পণ্যের উৎপাদন বৃদ্ধি করেছিল। এর পাশাপাশি অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য ছিল অত্যন্ত লাভজনক। ভারতের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি রোমান সাম্রাজ্য, দক্ষিণ পূর্ব এশিয়া এবং চীনের সাথে স্থল ও জলপথে ব্যাপক বাণিজ্য হতো। বিশেষত মশলা, বস্ত্র, মূল্যবান পাথর এবং সুগন্ধি দ্রব্য রপ্তানি করে প্রচুর অর্থ উপার্জন করা হতো। গুপ্ত রাজারা স্বর্ণমুদ্রা প্রবর্তন করেন, যা ছিল তাদের অর্থনৈতিক স্থিতিশীলতা ও সমৃদ্ধির প্রতীক। গুপ্ত রাজাদের দূরদর্শী নেতৃত্ব এবং সামরিক দক্ষতার কারণে এই সময়ে ভারতে এক দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতা বজায় ছিল। সম্রাট সমুদ্রগুপ্ত এবং চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের মতো মহান শাসকরা সামরিক বিজয়ের মাধ্যমে প্রায় সমগ্র উত্তর ভারত এবং দক্ষিণ ভারতীয় অঞ্চলকে একত্রিত করে একটি বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। এই ঐক্য রাজনৈতিক শান্তি, শিল্প, সাহিত্য ও জ্ঞান বিজ্ঞানের বিকাশের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করেছিল।
তাদের প্রশাসনিক ব্যবস্থা ছিল সুসংগঠিত এবং কার্যকর। রাজতন্ত্র থাকলেও প্রশাসনে মন্ত্রী, আমলা এবং স্থানীয় স্বায়ত্তশাসন ছিল। এই সুশাসন মানুষের জীবনযাত্রার মান উন্নত করে এবং তাদেরকে তাদের সৃজনশীলতা প্রকাশের সুযোগ করে দেয়। ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদার তার প্রাচীন ভারতীয় ইতিহাস গ্রন্থে এই রাজনৈতিক স্থিতিশীলতাকে গুপ্ত যুগের সংস্কৃতির বিকাশের অন্যতম প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন। গুপ্ত রাজারা প্রধানত হিন্দু ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন, তবে তারা অন্যান্য ধর্মের প্রতি সহনশীল ছিলেন। তারা শুধুমাত্র হিন্দু ধর্মীয় মন্দির নির্মাণে সহায়তা করেননি, বরং বৌদ্ধ ও জৈন ধর্মের অনুসারীদের সমানভাবে শ্রদ্ধা ও সুযোগ সুবিধা প্রদান করেছিলেন। এই ধর্মীয় সহনশীলতার ফলে সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় ছিল। বৌদ্ধ ধর্মের বিখ্যাত শিক্ষা কেন্দ্র নালন্দা বিশ্ববিদ্যালয় এই সময়েই গড়ে ওঠে এবং এটি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করে। এই ধর্মীয় সমন্বয় গুপ্ত যুগের সংস্কৃতির এক অনন্য বৈশিষ্ট্য। এটি শুধুমাত্র ধর্মীয় ক্ষেত্রে সীমাবদ্ধ ছিল না, বরং শিল্পকলা ও সাহিত্যেও এই সমন্বয়ের দ্বারা প্রভাবিত হয়েছিল। গুপ্ত যুগের শিক্ষা ও জ্ঞান চর্চার কেন্দ্রগুলো ব্যাপক উন্নতি লাভ করে। নালন্দা, তক্ষশিলা এবং বারাণসীর মতো স্থানগুলো আন্তর্জাতিক শিক্ষা কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে। বিশেষ করে নালন্দা বিশ্ববিদ্যালয়, যা গুপ্ত যুগে প্রতিষ্ঠিত হয়, এটি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রদের আকৃষ্ট করত। এখানে বিভিন্ন বিষয় যেমন দর্শন, যুক্তিবিদ্যা, ব্যাকরণ, জ্যোতির্বিদ্যা, চিকিৎসাশাস্ত্র এবং ধর্মীয় গ্রন্থাদি পড়ানো হতো। এই শিক্ষা কেন্দ্রগুলো শুধু জ্ঞান বিতরণের স্থান ছিল না, বরং এখানে গবেষণা ও নতুন আবিষ্কারের জন্য পরিবেশ ছিল। তারপর দেখো, গুপ্ত যুগে ভারতীয় সমাজ ও সংস্কৃতির একটি উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়। এই সময়ে সমাজে বর্ণপ্রথা কঠোর হলেও এর মধ্যে কিছু নমনীয়তাও ছিল। নারীদের অবস্থা তুলনামূলকভাবে ভালো ছিল, তারা শিক্ষা গ্রহণ করতে পারত এবং সম্মানজনক স্থান ছিল। তবে পরবর্তীতে তাদের অবস্থা উন্নতি ঘটে। সমাজ ব্যবস্থায় পারিবারিক বন্ধন ছিল অত্যন্ত দৃঢ়। বিভিন্ন উৎসব এবং ধর্মীয় অনুষ্ঠানগুলি সমাজের একাত্মকে আরও দৃঢ় করে। নৃত্য, সঙ্গীত এবং চিত্রকলার মতো শিল্পচর্চা সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। পরবর্তী পারে দেখো, গুপ্ত যুগে ধাতুবিদ্যা ও কারিগরি শিল্পে অসাধারণ অগ্রগতি সাধিত হয়। এই সময়ের সবচেয়ে উল্লেখযোগ্য উদাহরণ হলো দিল্লির মেহরৌলিতে অবস্থিত লৌহস্তম্ভ। এটি 1500 বছরের বেশি সময় ধরে খোলা আকাশের নিচে থাকা সত্ত্বেও এর গায়ে কোনো মরিচা ধরেনি। এটি গুপ্ত যুগের ধাতুবিদ্যার উচ্চমানের কারিগরি জ্ঞানের প্রমাণ। এছাড়া ব্রোঞ্জের মূর্তি তৈরি, বিশেষত বুদ্ধের ব্রোঞ্জের মূর্তি, এই যুগের একটি উল্লেখযোগ্য শিল্প ছিল। গুপ্ত রাজারা একটি সুসংগঠিত কার্যকরী প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলেছিলেন। সাম্রাজ্যকে প্রদেশ, জেলা এবং গ্রামে বিভক্ত করা হয়েছিল। প্রতিটি স্তরে একজন করে প্রধান প্রশাসক ছিলেন। কেন্দ্রীয় সরকারের রাজা ছিলেন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, তবে তাকে সাহায্য করার জন্য মন্ত্রী এবং বিভিন্ন বিভাগের প্রধানরা ছিলেন। এই প্রশাসনিক কাঠামো সাম্রাজ্যের আইন শৃঙ্খলা, অর্থনৈতিক শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করেছিল। তারপর দেখো, গুপ্ত যুগের নগর পরিকল্পনা এবং নাগরিক জীবন ছিল উন্নত। পাটলিপুত্র, উজ্জয়িনী, মথুরা এবং বারাণসীর মতো নগরগুলো ছিল বাণিজ্য, শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্র। নগরগুলোতে সুপরিকল্পিত রাস্তা, বাজার এবং পাবলিক ভবন ছিল। মানুষের জীবনযাত্রার মান ছিল উন্নত। বিখ্যাত চীনা পরিব্রাজক ফাহিয়ান, যিনি চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের রাজত্বকালে ভারত সফর করেন, তিনি তার ভ্রমণ বৃত্তান্তে তৎকালীন ভারতের সমৃদ্ধি, শান্তি এবং সুশাসনের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি উল্লেখ করেন যে মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারত এবং আইন শৃঙ্খলা ব্যবস্থা খুবই ভালো ছিল। গুপ্ত সাম্রাজ্য কেবল ভারতের অভ্যন্তরে নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সময়কালে ভারত দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্য এশিয়া এবং রোমান সাম্রাজ্যের সাথে ব্যাপক বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক ছিল। ভারতের সাংস্কৃতিক প্রভাব, বিশেষত হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্ম, এই অঞ্চলের দেশগুলিতে ছড়িয়ে পড়ে। কম্বোডিয়া, জাভা এবং সুমাত্রার মতো স্থানে ভারতীয় সংস্কৃতির প্রভাব আজও দেখা যায়। সুতরাং উপযুক্ত তথ্যের ভিত্তিতে গুপ্তযুগের সুবর্ণযুগ হিসেবে চিহ্নিত করা সম্পূর্ণ যুক্তিযুক্ত। যদিও কিছু ঐতিহাসিক মনে করেন যে এই সুবর্ণযুগ শুধুমাত্র উচ্চবিত্তদের মধ্যে জন্য সীমাবদ্ধ ছিল, তবে এটি অস্বীকার করার উপায় নেই যে এই সময়ের সাংস্কৃতিক ও বৈজ্ঞানিক অর্জনগুলি মানব সভ্যতার ইতিহাসে এক অমূল্য অবদান। এটা অমূল্য হবে, ঠিক আছে? তোমরা বানানটা ঠিক করে নেবে। গুপ্ত যুগ ভারতের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল, যা পরবর্তী প্রজন্মকে বহু শতাব্দী ধরে অনুপ্রাণিত করে গেছে। তাহলে সম্পূর্ণ অ্যান্সারটা আমি শেয়ার করে দিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই প্রশ্নটা খাতায় নোট ডাউন করে নেবে এবং পরবর্তী কোন ভিডিও চাও তোমরা কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।